কথিত গণভোট এবং জুলাই সনদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলি কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দর্শাবার জন্য বাংলাদেশের হাইকোর্ট ডিভিশন সরকার এবং সংশ্লিষ্টদের প্রতি রুল লিসি জারি করেছে। আপনারা সকলে এই নিউজটা দেখেছেন হয়তো। এই বিষয় নিয়ে আজ কথা বলতে আমি আপনাদের সামনে। আমি দীর্ঘদিন পূর্বে অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারী এবং সাংবাদিক নবনীতা চৌধুরীর সঙ্গে দুইটি ইন্টারভিউতে এবং পৃথকভাবে আমার ভিডিও কন্টেন্টসে বলেছিলাম, বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এটা সম্পূর্ণরূপে অবৈধ এবং কোর্টের দেওয়া মতামতকে অপব্যাখ্যা করে, অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে কিভাবে কাজ করবেন এটা সুপ্রিম কোর্টের কাছে একটা মতামত চেয়েছিলেন। সুপ্রিম কোর্টের সেই মতামতটা যদিও বিতর্কিত, তারপর যুক্তির খাতিরে যদি আমরা ধরে নিই সেরকম একটা মতামত দিয়েছিলেন। সেই মতামতের শেষ অংশে লেখা ছিল, জরুরি নির্বাহী কার্য সম্পাদন করার জন্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিয়োগ দিতে পারেন। মনে রাখবেন, কোথাও সুপ্রিম কোর্ট বলে নাই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন। এখন ওই উপদেষ্টা প্রধান উপদেষ্টারা রাষ্ট্রপতির অধীনে তো কাজ করতে পারে, কারণ রাষ্ট্রপতি তো রাষ্ট্রের প্রধান, সবকিছুর ঊর্ধ্বে তিনি। এখন সুপ্রিম কোর্টের এই মতামতকে অপব্যাখ্যা করে তারা ক্লেইম করছে, তারা দাবি করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার। আসলে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবে এমন কোনো কথা বলেনি। এক্ষেত্রে হয়তো সুপ্রিম কোর্ট মাথায় রেখেছিল, বিবেচনায় রেখেছিল যে সুপ্রিম কোর্টও কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধানের ঊর্ধ্বে না। সাংবিধানিক কোনো বিষয় নিয়ে যদি অস্পষ্টতা থাকে তারা ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু যেটা সংবিধানে নাই সেইটা বলার ক্ষমতা সুপ্রিম কোর্টেরও নাই। কাজে সুপ্রিম কোর্ট সেই মতামতের বিগিনিংয়েই বলছেন তত্ত্বাবধায়ক বা অন্য কোনো সরকার গঠন করার বিষয় সংবিধানে নাই, অর্থাৎ একেবারে শুরুতেই তারা এটা স্মরণ করিয়ে দিয়েছেন। এখন সেই প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত ডক্টর ইউনূস এবং তার পারিষদবর্গ তারা নিজেদেরকে অন্তর্বর্তীকালীন সরকার দাবি করাটা যে সম্পূর্ণ অবৈধ ছিল সেটা আমি রিপিটেডলি 1 বছর পূর্ব থেকে বিভিন্ন সময় বলেছি। আরেকটি বিষয় ছিল যে মহামান্য রাষ্ট্রপতির এখতিয়ার কতটুকু। রাষ্ট্রপতিকে দিয়ে 133টি অধ্যাদেশ জারি করানো হয়েছে, এর ভিতরে কোনোটা নাকি প্রেসিডেন্ট অর্ডার হয় না, কারণ আমাদের সংবিধান তৈরি হয়ে যাওয়ার পরে 72তে সংবিধান গ্রহণ করার পরের থেকে আর প্রেসিডেন্ট অর্ডার হয় না। প্রেসিডেন্ট অর্ডার হয়েছিল কখন? যখন আমাদের সংবিধান ছিল না। মুজিবনগর সরকার এবং তার ধারাবাহিকতা রক্ষার জন্য রাষ্ট্রপতির আদেশ ছিল। যেদিন থেকে সংবিধান গ্রহণ করা হয়েছে তারপরের থেকে আর প্রেসিডেন্ট অর্ডার হয় না। মূল বিষয়টা হচ্ছে রাষ্ট্রপতিকে দিয়ে 133টি অধ্যাদেশ জারি করানো হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়? সংবিধানের 93 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারির এখতিয়ার দেওয়া হয়েছে। জরুরি বিষয়ে তিনি জারি করতে পারবেন যদি পার্লামেন্ট সেশনে না থাকে বা পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। শর্ত আছে, সংবিধানে যেটা নাই, অর্থাৎ সংবিধানের ভিতরে যেটা নাই বা যেটা জারি করলে সংবিধানের বিধিবিধান রহিত হয়ে যাবে এটা তিনি করতে পারবেন না। তাহলে গণভোটের বিধান তো সংবিধানে নাই, রাষ্ট্রপতির তো ওখানেই স্টপ। কথিত জুলাই সনদ বা সংস্কার এটা সংবিধানে নাই। এ জাতীয় অধ্যাদেশ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির সংবিধানে যে ক্ষমতা দেওয়া হয়েছে অনুচ্ছেদ 93তে সেই অনুচ্ছেদেই বারিত। এখন কেন তিনি করলেন? তাকে দিয়ে জোর করানো হয়েছে। আমরা এবার আসি, রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়? সংবিধানের 48 অনুচ্ছেদের 3 অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমতা বলা আছে, তিনি কেবলমাত্র এক্সক্লুসিভলি মানে নিরঙ্কুশভাবে প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারবেন। 48-3 উপনুচ্ছেদ। আর যা কিছু করতে হবে তা করতে হবে তাকে প্রধানমন্ত্রীর পরামর্শে। তা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশের ভিতরে ছিলেন, কিছু সময় দেশের বাইরে ছিলেন, তার পরামর্শে কি এই অধ্যাদেশ জারি হয়েছে? না, হয়নি। তাই যদি না হয়ে থাকে তাহলে রাষ্ট্রপতির যে এখতিয়ার প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ এর বাইরের যে অধ্যাদেশ হয়েছে সেগুলো সংবিধানের বিধিবিধান লঙ্ঘন করে করা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণরূপে অবৈধভাবে করা হয়েছে। এর ভিতর গুরুত্বপূর্ণ হচ্ছে আইসিটি ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নেওয়ার জন্য সাজানো একটা মোকারি যে ট্রায়াল প্রক্রিয়া,
সেটাতে যাতে আওয়ামী লীগের নেতৃবৃন্দ অর্থাৎ যারা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সোচ্চার ছিল, বিভিন্নভাবে সম্পৃক্ত ছিল, তাদেরকে সাজা দিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য যে একটা সিস্টেমেটিক প্রি প্ল্যান বিচার ব্যবস্থা, সেটার জন্য 4 বার অধ্যাদেশ জারি করানো হয়েছে, যেটা ছিল সম্পূর্ণরূপে অসাংবিধানিক। ফলে আইনের ভাষায় আছে ভয়েড ইন এবিসিও, অর্থাৎ যে বিষয়গুলি শুরুতেই অবৈধ তার ধারাবাহিকতায় সবগুলো অবৈধ হয়ে যায়। ফলে যে অধ্যাদেশ জারি করে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সহ অন্যান্যদেরকে সাজা দেওয়ানো হয়েছে, তার বিগিনিং ছিল অবৈধ, তার ধারাবাহিকতায় যা কিছু হয়েছে সেগুলো অবৈধ। তৃতীয় হচ্ছে 2024 সালের অগস্টে আন্দোলনের নামে সহিংসতা, বর্বরতা, নারকীয়তা, অগ্নিসংযোগ, মানুষ হত্যা, পুলিশ হত্যা, এই সমস্ত অপরাধীদের রক্ষা করার জন্য যে ইন্ডেমনিটি দেওয়ার প্রক্রিয়াটা তৈরি করা হয়েছে, সেটাও রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের মাধ্যমে তৈরি করা হয়েছে। এটা করার সুযোগ নাই। 1975-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে অবৈধ ক্ষমতা দখলদাররা যা কিছু করেছিল সবকিছুকে বৈধতা দেওয়ার জন্য 1979 সালের পার্লামেন্টের 9 এপ্রিল আইন পাশ করেছিল, যেটাকে বলা হয় সংবিধানের 5ম সংশোধনী। একইভাবে জেনারেল এরশাদ ক্ষমতা দখল করার পরে তিনি ইউজার বার ছিলেন, অবৈধ ক্ষমতা দখলদার, তিনিও 7ম সংশোধনী করে চেষ্টা করেছিলেন বৈধতা দিতে। এই 2টি সংশোধনী সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে এবং অবৈধ ক্ষমতা দখলদারদের কৃতকর্মকারীদেরকে বলা হয়েছে রাষ্ট্রদ্রোহী, তস্কর, নানাভাবে অভিহিত করা হয়েছে। আর একটা খুনিদের রক্ষা করার জন্য একটা আইন হয়েছিল, অপারেশন ক্লিন হার্টের সঙ্গে জড়িত যারা, তাদের রক্ষা করার জন্য একটা ইন্ডেমনিটি করা হয়েছিল। সেই দায় মুক্তিও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল, সুপ্রিম কোর্ট সেটাকে অবৈধ ঘোষণা করেছেন। ফলে এই যে অবৈধ প্রক্রিয়ায় ক্ষমতা দখল, সাংবিধানিক সরকারকে উচ্ছেদ করা, ক্ষমতা দখলের জন্য নানা রকম রাষ্ট্রদ্রোহী সহ খুন খারাপি, অগ্নিসংযোগ, সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতার কাজ করা, এই সকল বিষয়কে বৈধতা দেওয়ার জন্য যতই চেষ্টা করা হোক না কেন, কোনোভাবে এটা করা সম্ভব হবে না। কেউ কেউ বলছেন তাহলে 133টি অর্ডিন্যান্স রাষ্ট্রপতি জারি করছেন, এর পরিণাম কি হবে? একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যেগুলি ঘটে গেছে সেটাকে পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার, অর্থাৎ যা ঘটে গেছে সেটাকে কন্ডোন করা যেতে পারে, ক্ষমা করা যেতে পারে, মাফ করা যেতে পারে, গ্রহণ করা যেতে পারে। কিন্তু যেগুলো চলমান রয়েছে সেগুলোকে কোনোভাবে সংবিধানের বাইরে গিয়ে পার্লামেন্টে আসন্ন অধিবেশনে গ্রহণ করার সুযোগ নাই। আমি মনে করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন রুলস অফ ল এস্টাবলিশ করবেন, আইন অনুযায়ী সবকিছু হবে। আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান বলেছেন সবকিছুই হবে আইন অনুযায়ী। সরকারের আরেকজন প্রভাবশালী মন্ত্রী ল ব্যাকগ্রাউন্ডের জনাব সালাউদ্দিন বলছেন সবকিছু আইন অনুযায়ী হবে। আমরা আশা করব আসন্ন সংসদ অধিবেশনে অবৈধ প্রক্রিয়ায় জারিকৃত অবৈধ অধ্যাদেশগুলিকে কোনোভাবেই বিবেচনা গ্রহণ করার সুযোগ থাকবে না এবং করবেন না। যদি করেন তার পরিণতি কিন্তু 5ম সংশোধনী, 7ম সংশোধনী এবং অপারেশন ক্লিন হার্টের খুনের দায় থেকে অব্যাহতি দেওয়ার জন্য যে বিধিবিধান, এই 3টির পরিণতি যা হয়েছিল টুডে অর টুমরো একই জিনিস হবে। আমার যে কন্টেন্টসগুলো বিভিন্ন সময় বলেছি তার প্রতিফলন আজ দেখলাম। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব রিট আবেদনকারীদের পক্ষে প্রেস ব্রিফিং করে একই কথাগুলো বলেছেন যে আমাদের রিটে এই বিষয়গুলো উত্থাপন করেছি এবং আদালত সেগুলো বিবেচনায় গ্রহণ করে দেখেছে যেখানে সাংবিধানিক গুরুত্বপূর্ণ আইনের বিষয় সম্পৃক্ত আছে। সে কারণে সরকার এবং অন্যান্যদেরকে এই বিষয়ে কারণ দর্শাবার জন্য নির্দেশ দিয়েছেন। কোর্টের পরিভাষায় বলা হয় রুল নিশি জারি করেছেন। কোনদিন আইন অঙ্গনের সঙ্গে জড়িত না আসিফ নজরুল, তিনি আইন উপদেষ্টা হিসেবে অবৈধভাবে ক্ষমতা দখলদারদের সঙ্গী হয়ে এই সকল অপকর্ম করেছেন। যদিও একসময় তিনি গণ আদালতে যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, আর বর্তমানে তার স্ট্যান্ডটা হচ্ছে সম্পূর্ণ সেই যুদ্ধ অপরাধী পক্ষের পক্ষে। তিনি অনেক অন্যায় করেছেন। বাংলাদেশের আইনের শাসন, বাংলাদেশের রুলস অফ ল এবং কনস্টিটিউশনাল কন্টিনিউশনকে ধ্বংস করার জন্য যে কুশীলবরা, ইউনূসের পরে দ্বিতীয় ব্যক্তি তিনি এই আসিফ নজরুল, যদিও তার মূল নামটা মোহাম্মদ নজরুল ইসলাম। আমরা আশা করব এই অবৈধ প্রক্রিয়ায় যা কিছু হয়েছে কোনোভাবে এটাকে যেন অ্যাপ্রুভ করা না হয়। সুপ্রিম কোর্টও কিন্তু আইনের ঊর্ধ্বে না, কাজে সুপ্রিম কোর্ট নিজেও
আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। আমি একজন আইনজীবী হিসাবে, আইনের ছাত্র হিসাবে আমার প্রায় 40 বছরের অভিজ্ঞতার আলোকে বলছি, কোন মাপেই কথিত জুলাই সংস্কার, কথিত জুলাই সনদ, কথিত গণভোট এটাকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই। বিয়ন্ড কনস্টিটিউশন। অবৈধ ক্ষমতা দখলদার ইউনূসও এবং তার পারিষদবর্গ যে শপথ নিয়েছিলেন, সেখানে তারা বলেছিলেন, এই মর্মে শপথ নিচ্ছি যে আমরা এই সংবিধানকে প্রোটেক্ট, প্রিজার্ভ এবং ডিফেন্ড করব। সংবিধানকে সংরক্ষণ করবেন, সংবিধানকে ডিফেন্ড করবেন, সংবিধানের বিধিবিধান অনুসরণ করবেন। এই শপথ নিয়ে যারা শপথ পরিপন্থী অর্থাৎ সংবিধান পরিপন্থী কাজ করেছেন, তারা অন্যায় করেছে শুধু না, তারা ইতিহাসের জঘন্যতম অপরাধ করেছেন। ডক্টর ইউনূস এবং তার পারিষদবর্গ যে দুর্নীতি, সংবিধান ভঙ্গ, রাষ্ট্রদ্রোহিতা, অনাচার, ক্ষমতার অপব্যবহার, প্রশাসনকে ব্যবহার করা, বিচার বিভাগকে ব্যবহার করার মধ্য থেকে যে নৈরাজ্য সৃষ্টি করেছেন, আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে এমন ক্ষমতালিপ্সু, দুর্নীতিবাজ, অবৈধ ক্ষমতার এক্সারসাইজ করা কোন ঘটনা অন্য কেউ ঘটিয়েছে। টুডে অর টুমরো আইনের আওতায় বিচারের মুখোমুখি তাদের হতে হবে। সবচেয়ে আরেকটি জঘন্য কাজ করেছে, গ্রাম অঞ্চলে মানুষ বলে যে আমাকে তোরা মোড়ল বলবি, আমাকে তোরা বলবি আমি এই গ্রামের সম্মানিত ব্যক্তি, আমি মাতুব্বর। ইউনূস ক্ষমতা ছাড়ার পূর্বে 10 ফেব্রুয়ারি একটা গেজেট নোটিফিকেশন করে বলছেন যে আমি নিজে একজন ভিভিআইপি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, অতএব আমাকে 1 বছর পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে নিরাপত্তা দিতে হবে। আমি শুনি নেই কোন আহাম্বক নিজেকে নিজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে, আর বিধিবিধান উপেক্ষা করে তিনি 1 বছরের নিরাপত্তার জন্য গেজেট করেছেন। সেখানে প্রচলিত রেওয়াজ এবং নিয়ম ছিল 3 মাস, এর বাইরে না, তাও নির্বাচিত এবং অন্যান্যদের ক্ষেত্রে। উনি তো অনির্বাচিত, অবৈধ। উনি জুডিশিয়ারিকে যেভাবে ব্যবহার করেছেন, যেভাবে রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করেছেন উনি এবং ওনার পারিষদ, দুদক কিনেকে এখন হিমশিম খাচ্ছে তাদের অভিযোগ রিসিভ করতে। এত বেশি অভিযোগ জমা হচ্ছে। কালের কণ্ঠে নিউজে দেখলাম যে তারা বলছেন এটা রেকর্ড, নজিরবিহীন এত অভিযোগ দুর্নীতির তাদের বিরুদ্ধে। আমরা আশা করি, প্রধানমন্ত্রী বলেছেন সবকিছুই আইন অনুযায়ী হবে, সবকিছুই যেন আইন অনুযায়ী হয়। আইনের বাইরে কিছু করলে, আমি যে 3টি উদাহরণ দিলাম, পরিণতি তাই হবে। আশা করি আপনারা অন্তত নতুন প্রত্যাশার হতাশা সৃষ্টি না করে বাস্তবায়নের দিকে যাবেন। আসসালামু আলাইকুম। জুলাই সনদ নিয়ে প্যাচটা তো লাগিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস চেয়েছিল তাই বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী গন্ডগোল লাগুক। জুলাই সনদ কিছু না। আপনি ধরেন একটা কলম চান, আপনি একটা কলম চান, এই কলম ইকোনোর কলম নাকি অন্য কোনো কোম্পানির কলম? আপনার তো কলম হলেই চলবে, নাকি আপনার ইকোনোই চাই? বাংলাদেশের সংস্কার হবে, সংস্কার প্রয়োজন, সংস্কার ছাড়া এই দেশ চলবে না, বহু কিছু চেঞ্জ করতে হবে। অবশ্যই টুডে টুমরো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে। বাংলাদেশে বহু কিছুতে এই ধরনের নানান চেঞ্জ, এই যে বলা হচ্ছে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দিতে হবে, এখন এটা বিএনপি বলছে যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেওয়া হবে, এখন এটা জুলাই সনদ পাশ করাই তারপরে বিরোধী দলে দিতে হবে। তার মানে কি কিছু একটা ডালমে কুচ কালা হে, কোন একটা সন্দেহ আছে। জুলাই সনদে এমন কিছু ঢুকিয়েছেন যেটা আপনার প্রয়োজন কিন্তু বাংলাদেশের মানুষের প্রয়োজন না, বা আমজনতার প্রয়োজন না। এই জুলাই সনদ বলতে যে গণভোট হয়েছে, বাংলাদেশে ভোট পড়েছে ধরলাম হার পক্ষে 4 কোটি, ভোটারই 12 কোটি, জনসংখ্যার সব বাদ দিলেন। শোনেন, 12 বছরের বাচ্চা আজকে অনেক ভালো বোঝে, 16 বছরের বাচ্চারা ভোটার হবে কি হবে না সে আলাপ চলতেছে, তারাও কম বুঝে না। তারপরে ধরলাম 12 কোটির মধ্যে 4 কোটি লোক হ্যাঁ ভোট দিয়েছে, 8 কোটি তো নার পক্ষে, 8 কোটি তো ভোট দিতে যায়নি অথবা নাতে ভোট দিয়েছে। তাহলে আপনি 4 কোটিকে নিয়ে লাফাচ্ছেন, এই 4 কোটি যেটাকে ভালো, 4 কোটিও রিয়েল কতটা ভোট দিয়েছে নিয়ে সন্দেহ আছে না? জুলাই সনদ নিয়ে বাংলাদেশে প্যাচ লেগেছে এবং এই প্যাচটা এমন বলার সুযোগ নাই যে বর্তমান সরকার এটা আদালত দিয়ে প্যাচ লাগাচ্ছে, যেটা জামাত অভিযোগ করেছে। জামাত বলার চেষ্টা করছে যে আদালতের কাঁধে বন্দুক রেখে এবং সেই আওয়ামী লীগের মতো করে। আরে বাবু, তাও যদি হয়ে থাকে, আমি তো বলবো যে বিএনপি সরকার যদি আদালতের মাধ্যমে এটা প্যাচ লাগায় থাকে সেটা ভালো করছে,
কারণ তোমরা যে প্যাচটা ডক্টর ইউনূসের অবৈধ সরকার দিয়ে লাগিয়েছো, আদালতকে অমান্য করে, আদালত এবং সেই আইন আদালত কোনো মূল্য ছিল, একেবারে উচ্চ আদালত সহ ইউনূস সরকারের আমলে, ইউনূস সরকারের আমলে আদালত, ট্রাইব্যুনাল সব তো জামাত যেভাবে চেয়েছে সেভাবে কন্ট্রোল করেছে। জামাতের লোকজন বিচারক হয়েছে, জামাতের লোকজন চিফ প্রসিকিউটর হয়েছে। তো তোমরা যদি আদালতকে ব্যবহার করে ইউনূসের সাইনবোর্ড দিয়ে বাংলাদেশে যা ইচ্ছা তাই করতে পারো, বিএনপি সরকার বাংলাদেশে ক্ষমতায় এসে সেই 8 কোটি, যে 8 কোটির মধ্যে আওয়ামী লীগের হচ্ছে প্রায় 50%, তাদের মূল্যায়ন করার জন্য বিএনপি ভোট পেয়েছে আওয়ামী লীগের, বিএনপি তার নিজের ভোট পেয়েছে। 50-50 যদি বলি বিএনপি আর আওয়ামী লীগের ভোট, জামাতের তো আর কোনো ভোট বিএনপিতে যায়নি। ফলে সেই জনগোষ্ঠীর মূল্যায়ন করার জন্য আপনারা আদালতকে প্যাচ দিয়েছেন। এবার বিএনপি সুযোগ থাকলে বিএনপি দিচ্ছে, যদি আমি তর্কের খাতিরে সেটাই মেনে নিই। তারপরেও বলবো এটাকে আদালতে যাওয়ার প্রেক্ষাপট, মানুষ নিজে রক্ষার জন্য, রাষ্ট্র রক্ষার জন্য অনেক কিছু করে। এই আদালতে যাওয়ার প্রেক্ষাপটটা তো ইউনূস সরকার তৈরি করে রেখে গেছে, যে সে জোর করে বিএনপির মতের বাইরে জুলাই সনদে গেছে, বিএনপির মতের বাইরে গণভোটে গেছে। আপনি অমতে যখন কন্যাকে জোর করে ডাকাতের সাথে বিয়ে দিবেন, তখন সেই কন্যা দুদিন আগে আর পরে হোক সেই ঘরে ডিভোর্স করে আসবেই। এটাই তো জাগতিক নিয়ম। যখন তার সক্ষমতা হবে, যখন তার সেই সিচুয়েশনের অনুকূল পরিবেশ হবে, মতের বাইরের স্বাদী বহুদিন টিকে না। এই হচ্ছে যখন বাস্তবতা, তখন বাংলাদেশের উচ্চ আদালত যখন হচ্ছে জুলাই সনদ এবং গণভোট নিয়ে রেট করা হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি এবং জামাতে ইসলামী। জামাতে ইসলামী তাৎক্ষণিক প্রেস কনফারেন্স করে বহু কিছু বলেছে আগের রাতেই, যার পরের দিন একটা সিদ্ধান্ত ঘোষণা হবে উচ্চ আদালতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছানাজ্জাত এই ইস্যুতে ডাকসুতে তারা প্রেস কনফারেন্স করছে। মানে তাদের ভাষাটা এরকম যে এখন বলতে চায় যে আদালত যা সিদ্ধান্ত জানি না, আমাদের গণ অভ্যুত্থানের সিদ্ধান্ত এই হয়েছে, সেটা মানতে হবে। আদালত মানি না। মবের রাজ্য যে বাংলাদেশের রাজনীতিতে যে প্যাচ লেগেছে জুলাই সনদ নিয়ে, এই প্যাচ দীর্ঘমেয়াদী প্যাচ, এবং শক্তিশালী কোন একটা সরকারের অবস্থান থেকেই এই প্যাচ কেবল সমাধান সম্ভব। এই আলোচনাটা চলছে কারণেই যে বিএনপির তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, দেশ পরিচালনায় তেমন অভিজ্ঞতাও তার নেই। 17 বছর দেশের বাইরে থেকে দেশ সম্পর্কে অনেক কিছুই ভেতর থেকে তিনি দেখতে পাননি। সরকার বিরোধী আন্দোলনে কি ছিল গত 17 বছরে সেটাও আপনারা জানেন। তো সভাপতি আলোচনাগুলো উঠছে যে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কিভাবে পারফর্ম করবেন, কতটা দক্ষতার সাথে পারফর্ম করবেন, সাফল্যের সম্ভাবনা কতটুকু আছে। আগামী নির্বাচন 5 বছর যদি তারেক রহমান ক্ষমতায় থাকেন, ধরে নিচ্ছি স্বাভাবিকভাবে, তাহলে 5 বছর পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনের ফলাফল কি হবে, সেই নির্বাচনটি কার অধীনে হবে। আপনারা জানেন যে শেখ হাসিনার সরকারের আমলে বিএনপির একটা দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। শেখ হাসিনার সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনী ব্যবস্থাটা বাতিল করে। এটা আদালতের রায়ের মাধ্যমে পরবর্তীতে সংসদের সংশোধনী আনে, পঞ্চদশ সংশোধনী। তো সেইখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা হয়। কিন্তু বিএনপি এর বিরুদ্ধে আদালতে গিয়েছিল, বদিউল আলম মজুমদার গিয়েছিলেন, আরো অনেক পার্টি আদালতে গিয়েছিলেন, এবং আদালত সবশেষে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ফিরিয়ে আনে, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। কিন্তু সম্প্রতি আমরা দেখলাম যে বিএনপির একজন প্রভাবশালী এমপি এবং কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন ফারুক, তিনি বলেছেন যে আগামী নির্বাচনও তারেক রহমানের অধীনে হবে। তাহলে এই যে গত 15 বছর তত্ত্বাবধায়ক সরকারের কথা বলল বিএনপি, ইউনূসের আমলে আদালতে যে হিয়ারিংটা হলো সেখানেও বিএনপি একটা পার্টি ছিল, তাদের পক্ষে লয়ার কথা বললো, মির্জা ফখরুল আলমগীর বিএনপির পক্ষে তিনি পার্টি হয়েছিলেন এই রিটের, এবং সেখানে আদালত রায় দিয়েছেন। এবং সবাই ধারণা করছে যে আগামীতে নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। ইউনূসের অধীনে সময় যেসব আলোচনা হয়েছে সেখানে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলা হয়েছে। কিন্তু আজকে এই জয়নাল আবেদিন ফারুক হঠাৎ কেন বললেন? তাহলে কি যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়? তাহলে কি
বাঙালি একবার ক্ষমতা পেলে সেটি আর ছাড়তে চায় না। আপনাদের 2006 সালের কথা মনে আছে যারা একটু সিনিয়র, যে 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য তারেক রহমানরা কি করেছিল, মানে তাদের পছন্দের তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য বিচারপতিদের বয়স 2 বছর বাড়িয়েছিল এবং তার ফলে যার প্রধান উপদেষ্টা হবার কথা ছিল, গণ আন্দোলনের মুখে তিনি পিছু হটতে বাধ্য হন এবং তিনি বলেন যে তিনি প্রধান উপদেষ্টা হতে রাজি নয় এবং এমন প্যাচ লেগেছিল যে এক পর্যায়ে সেই সময় রাষ্ট্রপতি এয়াজউদ্দিন নিজেই নিজেকে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছিলেন। কিন্তু সেটিও বেশি দিন চলেনি, যার ফলে 2007 সালের 1/11 এসেছিল। হ্যাঁ, তো বিএনপি কিন্তু সেই জয়নাল আবেদিনের কথার মধ্যে দিয়ে কিন্তু আমরা সেই আভাসটা আবার ফিরে পাচ্ছি। এমনও হতে পারে যে জয়নাল আবেদিন তিনি এটি টেস্ট কেস হিসেবে বলে মানুষের প্রতিক্রিয়াটা দেখতে চাচ্ছেন যে আসলে কি ঘটতে যাচ্ছে, মানে এটা বললে মানুষ কিভাবে রিয়াক্ট করে। আর বিএনপির একটা সুবিধা হলো কি, বিএনপি সকালে এক কথা বলে, বিকেলে আরেক কথা বলে, রাতে আরেক কথা বলে। বিএনপির এক নেতা এক কথা বলে, আরেক নেতা আরেক কথা বলে, আরেকজন আরেক কথা বলে। এই যে যেমন পুলিশ হত্যার বিচার হবে কিনা, এই স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে পুলিশ হত্যার বিচার হবে। যেই একটু এনসিপি জামাত আন্দোলনের সুরে কথা বললো, একটু চড়া সুরে কথা বললো, অমনি তিনি পিছু হাঁটলেন, বললেন পুলিশ হত্যার বিচার করার অবকাশ নেই। কিন্তু বিএনপির নেতারা এখনো বলছে পুলিশ হত্যার বিচার হবে। কিন্তু বাস্তবতা হলো যে পুলিশ হত্যার বিচার করবার মতো হ্যাডম কিংবা নৈতিক অবস্থান কিংবা সাহস কোনোটাই বিএনপি নাই। বিএনপি নিজেই তো পুলিশ হত্যার সাথে জড়িত, তাও তো ফেসে। এই যে সিরাজগঞ্জের যে পুলিশ হত্যা নিয়ে এত আলোচনা, যেখানে একজন গর্ভবতী নারী কনস্টেবলকে পর্যন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, সেখানে তো সিরাজগঞ্জের সম্ভবত জেলা সাধারণ সম্পাদক তিনি তো নিজেই স্বীকার করেছেন যে এই থানা পোড়ানো সাথে তারা জড়িত ছিল। তাহলে যদি পুলিশ হত্যার বিচার বিএনপি করতে চায় তাহলে তারা ফেসে যাবে। এই সাহস কি বিএনপির আছে? তারা এটা বলে, এর ফলে তারা এই এনসিপি জামাতের উপর একটা প্রেসার ক্রিয়েট করতে চায় যে তাদের যখন এটা দরকার হবে তখন এই কাজ করবে। কিন্তু বিএনপি তো পুলিশ হত্যার বিচার করবে না। ঠিক এখন দেখেন, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য তারা এত কিছু করলো, তারা 2014 এবং 2024 নির্বাচনে অংশগ্রহণ পর্যন্ত করলো না এবং তারা অংশগ্রহণ না করে নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত করলো, দুর্বল করে দিল। তার ফলে কি হয়েছে, আবার আজকে যখন তারা নির্বাচিত হয়েছে এমন একটা নির্বাচনে যেখানে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। সুতরাং এই নির্বাচনে তো সাধারণ ভোটাররা ভোট দিতে আসেনি, 20% মতো ভোট কাস্ট হয়েছে। যদিও অফিসিয়ালি এটাকে অনেক বাড়িয়ে দেখানো হচ্ছে 60%, কিন্তু বাস্তবতা তো তারা জানে। তো আজকে জয়নাল আবেদিন ফারুক এটা কি হিসেবে বলে, এবং আমি খুব অবাক হব না যদি বিএনপির আরেকজন নেতা এসে বলে এটা তার ব্যক্তিগত মতামত। কিন্তু না, একটা সোর্স আমাকে ইনশিওর করেছে যে বিএনপি এখন মনে করছে যে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, বিএনপি 20 বছর ক্ষমতায় থাকে। কিন্তু বিএনপি কি 20 বছর ক্ষমতায় থাকার মতো অবস্থানে আছে বা থাকবে? এই যে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, হ্যাঁ নির্বাচনী ব্যবস্থা অবশ্যই যেহেতু বিএনপি আসেনি দুর্বল হয়েছে, নির্বাচন নিয়ে বিতর্ক আছে, আলোচনা আছে, কিন্তু 15 বছরে আওয়ামী লীগ কি জোর করে ছিল? আওয়ামী লীগ এই 15 বছরে কি দেশকে কিছুই দেয় নাই? আওয়ামী লীগ বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশকে কোথায় নিয়ে গিয়েছিল? বিশ্বের উদীয়মান অর্থনীতি, এবং বিশ্বব্যাংক বলেন সারা পৃথিবী তো আওয়ামী লীগের এই শেখ হাসিনা ম্যাজিক নিয়ে আলোচনা করছিল। শেখ হাসিনা ওয়াজ দ্য রিয়েল ম্যাজিশিয়ান। তিনি বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে গিয়েছিলেন এবং তার একটা ক্লিয়ার রোড ম্যাপ ছিল। 2021 সালে তিনি কি অ্যাচিভ করবেন, এন্ড শি অ্যাচিভ দ্যাট। 2030 সালে কি অ্যাচিভ করবেন, 2041 সালে কি অ্যাচিভ করবেন, তার পুরা ক্লিয়ার রোড ম্যাপ ছিল, এন্ড শি ওয়াজ অ্যাচিভিং অল দ্য মাইলস্টোনস। তারেক রহমান কি সেটা পারবেন? তারেক রহমান এই যে ক্ষমতা নিয়েছেন, এখন তো তার হানিমুন পিরিয়ড চলছে, জাস্ট 1 মাসও হয় নাই। কিন্তু এর মধ্যেই আপনারা যদি দেখেন, বাংলাদেশ থেকে যে খবরগুলো পাচ্ছি, মিডিয়ায় আসছে, জিনিসপত্রের দাম কিন্তু অনেক বেড়ে গেছে। ক্ষমতা নিতে না নিতে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। এই যে ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধ বা সংঘাত শুরু হয়েছে, এটার যে গ্লোবাল ইম্প্যাক্ট এবং সেটা যে বাংলাদেশে এসে পড়বে, তার ফলে এখানে বাংলাদেশে তেলের দাম বাড়বে, বাংলাদেশে দ্রব্য মূল্যের দাম আরেক দফা বাড়বে।
ডক্টর ইউনূস যে গোপন বাণিজ্য চুক্তি করে গেলেন আমেরিকার সাথে, তার ফলে গম বলেন, সয়াবিন বলেন, কৃষিজাত